আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী, কাছে ও দূরে, দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আজকের ভিডিও শুনবার জন্য স্বাগতম। আজকে আমি কথা বলবো বিএনপির এক জাদ্রেল নেতা, বর্তমান টকশো কাঁপিয়ে বেড়াচ্ছেন, দাপিয়ে বেড়াচ্ছেন, বিভিন্নভাবে অঙ্গভঙ্গি করে কথা বলতেছেন। হ্যাঁ, তিনি হচ্ছে কিশোরগঞ্জের অ্যাডভোকেট ফজলুর রহমান, যিনি আগে মূলত আওয়ামী লীগের বা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। শেখ মুজিবের হত্যার পরে বলিষ্ঠ কণ্ঠস্বর তার ছিল। তো এখন এসে তিনি বিএনপি হয়েছেন এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টাও হয়েছেন। এই লোক এখন যেইভাবে কথা বলতেছে, তাতে আমার বোধ হয় তার ভিতরে জাতীয়তাবাদীর যেই চেতনা, তার ছিটে ফোটাও তার ভিতরে নেই। তার কথাবার্তা যা শুনলে একেবারে আগাগোড়াই মনে হয় তিনি এখনো আওয়ামী লীগ বা আওয়ামী লীগের মতাদর্শী বা সেই মতাদর্শ তিনি ধারণ করেন। কেন বলছি? আমি ছোট্ট একটি ঘটনা বলে নেই। প্রায় 2001-2 সালের কোন এক সময়ের ঘটনা হবে। আমি আমার দেশের, অর্থাৎ আমার গ্রামের এলাকারই আরো দুই বড় ভাই, একজন ছিল মুফতি মাহবুব ভাই, ওই সময় সবাই ছাত্র, আর একজন ছিল মাওলানা রুহুল আমিন, যিনি বর্তমান ইসলামী ফাউন্ডেশনে আছেন। আর মুফতি মাহবুব হোসেন, তিনি একটি মাদ্রাসার প্রিন্সিপাল, কামরাঙ্গীর চরের, এবং বিভিন্ন জায়গায় তিনি খতিব হিসেবে ছিলেন। কিছুদিন আগে আজিমপুরে ছিলেন খতিব হিসেবে, বড় বাট বোধহয় ছিলেন, বা এরকম অনেকগুলি মসজিদে তিনি খেতাবাতের দায়িত্ব পালন করেছেন। তো তারা দুইজন, আমি আমি এই তিনজন, আমরা 21শে ফেব্রুয়ারির দিনে, যেহেতু ছুটির দিন ছিল, আমরা ঘুরতে এসেছিলাম ঢাকা ভার্সিটি এলাকাতে। তো শহীদ মিনার এলাকায় আসলাম। তো আমরা তিনজন পরিকল্পনা করলাম যে একটু আমরা শহীদ মিনারে কি হয় মূলত ফুল দেওয়াকে কেন্দ্র করে। আমি বেসিক্যালি স্কুল লাইফেও কখনো ফুল দেইনি, আর এত বড় পরিসরে কখনো দেখিনি। এরপরে তো মাদ্রাসা লাইনে যখন ঢুকলাম, এরপরে তো কোনো ফুল দেওয়ার প্রশ্নই আসেনি। এ কারণে আমাদের একটা উৎসাহ ছিল যে কিভাবে কি করে আমরা একটু দেখব। তো দেখার জন্য আমরা করলাম কি, আমরা একটু আগে বাড়তে 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 একেবারে সোজা চলে গেলাম আপনার টিএসসির আগের যেই ওই 4 রাস্তার মোচরটা, অর্থাৎ জগন্নাথ হলের পরে যেই 4 রাস্তার মোচর, ওই মোচরও ও ঠিক ওইখানে চলে গেলাম। ওইখানে যাওয়ার পরে দুনো সাইড দিয়ে বিজিবি ছিল, তখনের বিডিআর এরা ছিল। তো আমরা একটা দলের ভিতরে ঢুকে গেলাম। প্রত্যেকটা দলের ব্যানার থাকে সামনে, তো পিছন থেকে তো আর বোঝা যায় না যে এই দলটা কোন দল। তো আমরা ঢোকার পরে আমাদের তিনজনকে হুজুর দেখে, বা মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, এগুলি দেখে অকথ্য ভাষা ব্যবহার করলো। মানে আমাদেরকে তারা কোনোভাবেই সহ্য করলো না। এখন আমরা চিন্তা করলাম, আমরা যদি বের হয়ে পিছনে আসি তাহলে বিডিআর এর মাইর খাবো। তো আমরা সামনে চলে গেলাম, আর একটা গ্রুপের ভিতরে গেলাম, তারা আমাদের কিছুই বললো না। তো সেই গ্রুপে যাওয়ার পরে পিছনে তাকাই দেখলাম যে এটা একটা আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন, হয়তো যুব লীগ বা শ্রমিক লীগ, এরকম কোন একটা লীগ ছিল, ঠিক মনে নেই আমার। তো তাদের আচরণটা এমন দেখলাম। তো পরে যাদের ভিতরে ঢুকলাম, তারা কোনো কিছু আমাদেরকে বললো না। আমরা তাদের সাথে গেলাম, তারা ফুল দিল, আমরা দেখলাম, চলে গেলাম। শেষে যাওয়ার পরে তাদের ব্যানারটা দেখি যে সেটা ছিল মূলত বিএনপির একটি অঙ্গ সংগঠন। তার মানে বিএনপি মানসিকভাবে ওলামা একরামকে কাছের মনে করেন, আপন মনে করেন, এবং ইসলাম সম্পর্কে তাদের কোনো জ্বলন নাই। এটা হলো ম্যাক্সিমাম, মানে শতকরা 90 বা তার বেশি পার্সেন্ট বিএনপি পন্থী মানুষের ভিতরে এই দৃষ্টিভঙ্গিটা রয়েছে। পক্ষান্তরে আওয়ামী লীগের ভিতরে এক দুজন ভালো থাকলেও বেশিরভাগ মানুষ ওই চিন্তা চেতনা লালন করত। ইসলামের প্রতি প্রচন্ড বিদ্বেষী ছিল তারা, এবং ইসলামকে তারা কোনোভাবেই সহ্য করতো না, যে কারণে আমাদের সাথে এই বিহেভটা করেছে। এই ঘটনা আমি এজন্যই টানলাম যে ফজলুর রহমান সাহেবের বর্তমান যে বক্তব্যগুলি দেখছি আমরা, তাতে স্পষ্টত বোঝা যাচ্ছে যে তার ভিতরে ওই অ্যালার্জিটা রয়েছে, ইসলামের প্রতি তার বিদ্বেষটা প্রচুর প্রকট আকার ধারণ করেছে। তিনি একবার বলেছেন যে সারা রাত ওয়াজ মাহফিল মাইক বাজিয়ে, এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না। এরপরে ওয়াজ মাহফিলে এখানে নাকি রাজনীতির আলোচনা হয়। এরপরে এই কালচারটা বিশ্বের আর কোনো মুসলিম দেশে নেই, এটা কেন বাংলাদেশে থাকতে হবে? উনি ঘোর আপত্তি তুলেছেন, এবং এই ওয়াজের কারণে উনি বাউল গান, যাত্রা, আবা জাবা সব বন্ধ হয়ে গেছে। উনি এই জন্য খুব মনক্ষুণ্ণ। তো এই যে একটা বিষয় উনি বলেছেন, এই বিষয়টা আমাদের সতর্ক থাকতে হবে যে উনি আসলে কোন ধরনের মানুষ, উনি বাংলাদেশে কি চান, কি লালন করতে চান, কি আদর্শ প্রচার করতে চান, এবং বাংলাদেশকে তিনি কিভাবে বিনির্মাণ করতে চান। তার হাতেই যদি আমরা ক্ষমতা দেই, তাহলে এই বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে সেটা আমাদের চিন্তা করতে হবে। অতএব বিএনপির উচিত হবে এই ভদ্রলোককে দ্রুত তাকে সতর্ক করা, এবং সে যদি সতর্ক না হয়, সে যদি তার সংশোধন না করতে পারে, তাহলে তাকে এখান থেকে সরিয়ে দেওয়া।
প্রয়োজনে তাকে পদচ্যুত করা এবং বিএনপির পদ পদবি সব থেকে তাকে বঞ্চিত করা। তা না হলে কিন্তু এই লোকটা বিএনপিকে ডুবাবে, সে শুধু নিজে ডুববে না, তার দোষে শুধু তার একার জন্যই ক্ষতি হবে, সমস্যা তৈরি হবে তা নয়, বরং পুরো বিএনপিকে নিয়েই সে ডুববে এবং এর পুরো দায়ভার বিএনপির কাঁধে চড়বে। অতএব সাধু সাবধান, এখন থেকেই সুযোগ আছে, এখনো অনেক বড় কোনো সমস্যা তৈরি হয়নি। এখনই যদি তাকে থামানো যায় তাহলে আশা করি কোনো সমস্যা তৈরি হবে না, এবং তার যে মতাদর্শ, তার যে চিন্তা চেতনা, তা কোনো ক্রমেই বিএনপির সাথে যায় না। অতএব বিএনপির ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদেরকে বলবো, নেতৃত্বে যারা রয়েছেন তারা দ্রুত আপনারা এদেরকে সামলান। সাথে সাথে আপনাদের যে মহাসচিব আছে তারও কিছু বক্তব্য একেবারেই মানে উচ্ছৃঙ্খলের মতো মনে হচ্ছে বা ইসলাম বিদ্বেষীর মতো মনে হচ্ছে, তাকেও আপনারা নোটিশ করেন, তাকেও আপনারা সতর্ক করেন। তো এই বিষয়গুলি মাথায় রাখার জন্যই আজকে আমি মূলত আলোচনাটা করলাম, ছোট আলোচনা। আশা করি ভালো আছেন এবং আপনাদের সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।